আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা ইস্যুতে সহযোগিতা করতে আগ্রহী বেইজিং। সংবলিত একটি যৌথ ইস্তেহার যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকে। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, যেখানে ঐক্যমত্য আছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা। মাদক নির্মূলে সংসদে উঠবে আইনের সংশোধনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামাত আমিরের। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সহজ? আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজনীতির চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দিতে চায় সরকার, মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। গণভোট ইস্যুতে বিরোধীদের অবস্থানে একতরফা বার্তা দিচ্ছে জনগণকে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। পবিত্র আশুরার দিন হোসনি দালান থেকে বের হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫০। উদ্ধার অভিযানের সক্ষমতার অভাব, যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কর্মীরা। দেখছেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। চীন সফরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৈঠক শুরুর আগে শুভেচ্ছা বিনিময় করেন তারা। স্থানীয় সময় সকাল 10:30টায় চাইনিজ গ্রেট হল অব দ্য পিপলসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি। পরে চীনের ঐতিহাসিক তিয়ানানমেন স্কয়ারে অবস্থিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সরকার প্রধান। চীনের বিপ্লবী বীরদের প্রতি জানান গভীর শ্রদ্ধা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ সফর সঙ্গীরা। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর চীন সফর শেষ হলো। বিকেলে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে বাংলাদেশের আলোচনার আয়োজন করতে আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। এ সময় তিনি জানান 16 পয়েন্টের যৌথ বিবৃতি দেবে দুদেশ। বলেন বৈঠকে এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য ঘাটতি কমাতে দুই নেতা গভীর আলোচনা করেছেন। বলেন বাংলাদেশে ব্যবসা ও কলকারখানা বাড়ানোর ক্ষেত্রে চীন সহায়তা করবে। জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়নে সহযোগিতা করতে আগ্রহী চীন, তবে এ বিষয়ে আরও আলোচনা হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন বাংলাদেশ চীনের সম্পর্ক শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদী বন্ধুত্বে রূপ নেবে। আমাদের টোটালে ঐতিহাসিক সফরের উপর ভিত্তি করে একটি জয়েন্ট কমিউনিকে, যেটাকে আমরা বাংলায় বলি যৌথ ইশতেহার প্রণীত হচ্ছে। সেখানে 16টি পয়েন্ট, অর্থাৎ 16 পয়েন্ট সংবলিত একটি যৌথ ইশতেহার যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকে। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, যেখানে ঐক্যমত্য আছে, সেই কনসেনসাস গুলো তুলে রাখা। His vision of development for our country and the way he sees and views the region
for cooperation and stability is widely being accepted by major leaders and significant leaders of the world. গ্রুপ ডিতে যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়েছে তুরস্ক। হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল যুক্তরাষ্ট্র। ম্যাচের অস্টন ট্রাস্টের গোলে 3 মিনিটে লিড নেয় যুক্তরাষ্ট্র। 10 মিনিটে আর্দা গুলের পায়ে সমতায় ফেরে তুরস্ক। 31 মিনিটে আলপের ইলমাজের গোলে এগিয়ে যায় তুর্কি। প্রথমার্ধ 2-1 পিছিয়ে পড়ার পর 49 মিনিটে সেবাস্তিয়ান বারহান্টারের গোলে সমতায় ফেরে ইউএসএ। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে যোগ করা সময়ের 8 মিনিটে কান আয়হানের গোলে জয় তুলে নেয় তুরস্ক। এদিকে একই সময় অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। তাতে গ্রুপ রানার আপ হয়ে অস্ট্রেলিয়া ও 3 থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে প্যারাগুয়ে। সুইডেনের সঙ্গে 1-1 গোলের ড্রয়ে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে জাপান। নকআউট পর্বে সামুরাই ব্লুদের প্রতিপক্ষ ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের 56 মিনিটে দাইজেন মাইদার গোলে লিড নেয় জাপান। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে সুইডেন। 6 মিনিট পর অ্যান্টনি এলেঙ্গার গোলে সমতায় ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে গতিময় বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এলাঙ্গা। শেষ পর্যন্ত দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে 1-1 সমতায় নিষ্পত্তি হয় ম্যাচের। তাতে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে জাপান। আর 4 পয়েন্ট নিয়ে 3 থেকে নকআউটে পা দিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে জাপানের প্রতিপক্ষ এখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তিউনিসিয়াকে 3-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। নকআউট পর্বে নিশ্চিত করল নেদারল্যান্ডস। ম্যাচের 3 মিনিটে লিড নেয় ডাচরা। ডেনজেল ডামফ্রিজের গোল মুখে বাড়ানো বল নিজেদের জালেই জড়িয়ে দেন তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরি। 7 মিনিটে ভার্জিল ফন ডাইকের অ্যাসিস্টে জোরালো ভলিতে ঠিকানা খুঁজে নেন ব্রায়ান ব্রবি। প্রথমার্ধে 2-0-তে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে 54 মিনিটে ব্যবধান কমায় তিউনিসিয়া। কর্নার বক্সে লাফিয়ে হেড থেকে গোল করেন হাসিম মাস্তুরি। যদিও 8 মিনিটের ব্যবধানে ইয়ান পল ফন হেকের গোলে 3-1 এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তিউনিসিয়া। সহজ জয়ে মাঠ ছাড়ে অরেঞ্জরা। তাতে গ্রুপ পর্বেই তিউনিসিয়ার বিদায়। রাউন্ড অফ 32-তে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ মরক্কো। ইতিহাস করে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠল আইভরি কোস্ট। ই গ্রুপের শেষ ম্যাচে কুরাসাওকে 2-0-তে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল টানা 3 বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেওয়া আফ্রিকান দেশটি। ম্যাচের 7 মিনিটে গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন পেপে। প্রথমার্ধে 1-0-তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় আইভরি কোস্ট। 64তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন পেপে। শেষ পর্যন্ত সহজ জয়ে গ্রুপ পর্বের বাধা পেরোয় আইভরি কোস্ট। আর 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে বিদায় নিল প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসা কুরাসাও। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল ইকুয়েডর। ম্যাচের মাত্র 2 মিনিটেই লেরয় সানের গোলে লিড নেয় জার্মানি। এরপর 9 মিনিটের মাথায় গোলরক্ষক ম্যানুয়েল নয়ার ও জার্মান ডিফেন্সকে পরাস্ত করে ইকুয়েডরকে সমতায় আনেন নিলসন আঙ্গুলো। 1-1 গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আক্রমণে যায় জার্মানি। তবে 77 মিনিটে জার্মান সমর্থকদের স্তব্ধ করে জালে বল জড়ান গঞ্জালো প্লাতা। তাতে লিড নেয় ইকুয়েডর। শেষ পর্যন্ত 2-1 জয়ে রাউন্ড অফ 32-তে রাখল দলটি। অপরদিকে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল জার্মানি। কেউ ভাবেনি তারা পারবে, সবাই লিখেছিল বিদায়ের এপিটাফ। কিন্তু বিধাতা ইকুয়েডরের কপালে এঁকেছিলেন সৌভাগ্যের টিকা। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে স্তব্ধ করে নকআউটে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। ঘটল 20 বছরের অপেক্ষার অবসান। ঐতিহাসিক জয়ে উৎসবে ভাসছে ইকুয়েডর। অবিশ্বাস্য রূপকথার গল্প নিয়ে বিস্তারিত থাকছে রিয়ান রাপ্তির ডেস্ক রিপোর্টে। আইভরি কোস্টের কাছে হার, এরপর নবাগত কুরাসাওয়ের সঙ্গে অবিশ্বাস্য ড্র। ক্রীড়া বিশ্লেষকরা নকআউটের তালিকা থেকে ইকুয়েডরের নামটা কেটেই দিয়েছিলেন। সবাই চোখ বন্ধ করে বাজি ধরেছিলেন তার বিদায়ের পক্ষেই, কারণ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
হারলেই ধরতে হবে ঘরের বিমান। বাঁচামরা লড়াইয়ে নামা ম্যাচের 2 মিনিটেই গোল হজম করে ইকুয়েডর। যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাতে প্রস্তুত জার্মানরা। ইকুয়েডরের 23তম আসরের গল্পটা বুঝি এখানেই শেষ। কিন্তু ফুটবল বিধাতা হয়তো লিখে রেখেছিলেন অন্য এক রূপকথা। জার্মানির আক্রমণ সামলে বুক চিতিয়ে লড়ল লাতিন আমেরিকার এই দলটি। প্রথম গোলের ধাক্কা সামলে সমতা, আর দ্বিতীয়ার্ধে জার্মানিকে স্তব্ধ করে দেওয়া সেই জয়সূচক গোল। ব্যাস 2-1 ব্যবধানে জার্মানিকে হারিয়ে নকআউট নিশ্চিত করল ইকুয়েডর। যে জার্মানিকে এর আগে কখনো হারাতে পারেনি তারা, তাদের হারিয়েই ইতিহাস। 2006 সালের পর দীর্ঘ 20 বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বমঞ্চের নকআউটে ইকুয়েডর। গ্যালারিতে তখন 1000 মাইল দূর থেকে আসা ভক্তদের চোখে জল। এ জল পরাজয়ের নয়, এ জল বুক ভরা গর্বের, রূপকথার সাক্ষী হওয়ার। ম্যাচ শেষে ইকুয়েডরের আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ সেবাস্তিয়ান যেন মেলালেন ফুটবল আর জীবনকে। কারণ জীবনটা এরকমই, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু লড়ে যেতে হয় সব সময়। প্রথম 2 ম্যাচে হতাশাজনক পারফরমেন্সের পর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোটা আকাশকুসুম কল্পনাই ছিল, কিন্তু ইকুয়েডর সেটা করে দেখিয়েছে। কারণ জীবনের মতোই ফুটবলেও সব সম্ভব। বিশ্বকাপে এ যাবৎকালের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ইকুয়েডর এখন উৎসবের নগরী। 3 যুগের বেশি সময় ধরে নকআউটে না ওঠার আক্ষেপ এমন ঐতিহাসিক জয় দিয়ে কাটায় আনন্দের সাগরে ভাসছে সমর্থকরা। ম্যাচটা সত্যি কঠিন ছিল, কিন্তু আমরা পেরেছি। আমরা কখনোই আশা হারাইনি এবং সত্যি বলতে এর ফল আমরা পেয়েছি। পরিবেশটা বেশ রোমাঞ্চকর ছিল, দারুণ লেগেছে। আমরা আশা করিনি যে ইকুয়েডর এভাবে ঘুরে দাঁড়াবে। এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আমরা সবসময় বিশ্বাস রেখেছিলাম, সবসময় ভরসা রেখেছিলাম, ঠিক আসল ইকুয়েডরিয়ানদের মতো যারা শেষ পর্যন্ত লড়াই করেছে। এখান থেকে আমরা আরো বড় কিছুর দিকে এগিয়ে যাব। আমার মনে হয় এটি আবেগ ভরপুর একটি ম্যাচ ছিল, যেখানে ইকুয়েডর গোল করার প্রচুর সুযোগ পেয়েছিল, কিন্তু গোলগুলো কোনোভাবেই আসছিল না। সেবাস্তিয়ান আর তার দলের চোখ এখন আরও উঁচুতে। ইকুয়েডর এর আগে কখনো কোয়ার্টার ফাইনাল খেলেনি। এবার কি তবে নতুন ইতিহাস লেখার পালা? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। কথা দিয়েও রাখল না টিম আর্জেন্টিনা। বেস ক্যাম্প কানসাস সিটি ছেড়ে প্রথমবার ডালাসে অনুশীলনের কথা থাকলেও শেষ মুহূর্তের সিদ্ধান্ত বদল আলবিসেলেস্তাদের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এমন খবর ভেসে বেড়াচ্ছে দেশটির গণমাধ্যমে। এদিকে জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও খেলবেন লিওনেল মেসি, তবে একাদশে আসবে বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা দলের খবর জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। কোয়ার্টার ফাইনাল খেলে নিজের ৩৯তম জন্মদিনটা এত মধুর হবে সেটা হয়তো খোদ লিওনেল মেসির ভাবনাতেও ছিল না। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ শেষে নিজে উঠছে তার দল আর্জেন্টিনা। সর্বোচ্চ 5 গোল করে গোল্ডেন বুটে দৌড়ে আছেন শীর্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজে আগেই পা রেখেছে আলবিসেলেস্তারা। জর্ডানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও অনুশীলনে বেশ সিরিয়াস এলেমটেন। জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষে আগের মতোই ঘাম ঝরালেন সতীর্থদের সঙ্গে। কোচ স্কালোনি ইঙ্গিত দিয়ে রেখেছেন এই ম্যাচে একাদশে আসবে বড় সড় পরিবর্তন। তাই সবার মনে প্রশ্ন, পরিবর্তনের তালিকায় থাকবে কি মেসির নাম? থাকবেন কি শুরুর একাদশে, নাকি খেলবেন বিকল্প হিসেবে? আর্জেন্টাইন গণমাধ্যমের খবর সেই সম্ভাবনা খুবই কম। দলের সেরা অস্ত্রকে রেখেই একাদশ সাজাবেন স্কালোনি, যার বড় কারণ গোল্ডেন বুটের রেসে যেন পিছিয়ে না পড়েন ফুটবল জাদুকর। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা 7 ফুটবলারকে, যার মধ্যে আছেন জিওভানি, নিকোপাস, সিমিওনে, লোপেজ, বার্কো, গোলরক্ষক রুল্লি ও মুসা। তবে আক্রমণ ভাগে শুরুর একাদশে হুলিয়ান আলভারেজের খেলা এক প্রকার নিশ্চিত। ডিফেন্সে রোমেরোর জায়গায় ওতামেন্দি, মলিনার পরিবর্তে ফিরতে পারেন মন্টিয়েল। মাঝ মাঠে পরীক্ষিত ডিপল, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ত্রয়ীকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। জিওভানি, পারদেসদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ হতে পারে জর্ডান ম্যাচ, আর মেসির পরিবর্তে মাঠে নামতে মুখিয়ে নিকোপাস। বিশ্বকাপে প্রথমবারের মতো কানসাস সিটি ছেড়ে অন্য কোনো শহরে অনুশীলন করার কথা ছিল আর্জেন্টিনার, যেটি ডালাসে তারা প্রথমবারের মতো অনুশীলন করবে ম্যাচের আগের দিন। কিন্তু আর্জেন্টাইন গণমাধ্যমের খবর সেই সম্ভাবনাও নাকি ক্ষীণ। এই সিদ্ধান্ত নাকি পরিবর্তন আসতে যাচ্ছে, অর্থাৎ কানসাস সিটিতে অনুশীলন শেষ করে শুধুমাত্র ম্যাচের আগের দিন প্রি ম্যাচ কনফারেন্সে অংশ নেবে আর্জেন্টিনার দল, তারপর সরাসরি ম্যাচ খেলতে মাঠে নেমে যাবে।
মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আগামী 2-1 দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, আর চলতি অধিবেশনেই তা পাশ করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেকটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, তাই সংস্থাকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধী সর্বোচ্চ উপায় বলে মনে করছেন তিনি। জানান, সরকার যেখানে প্রয়োজন মনে করবে মাদক আইনের নিষ্পত্তি ট্রাইব্যুনাল গঠন করা হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে পুশিং চেষ্টা হচ্ছে, তবে একজনও বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেনি। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানো নিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ সংক্রান্ত সব ধরনের কাগজপত্র পাঠানো হয়েছে, তবে সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে এখনো কোনো জবাব মেলেনি। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এমন একটি সমস্যা যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়। আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত জাতীয় সংলাপে যোগ দেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দিবে সরকার। চলতি বাজেটেই ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 1 বছরের মধ্যে ট্রাইব্যুনালে ঝুলে থাকা সব গুমের মামলার নিষ্পত্তি করা হবে। গুম ও ক্রস ফায়ারের বিচারের জন্য জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আমাদের চিফ প্রসিকিউটর আসার কথা শুনিয়েছেন, অত্যন্ত আন্তরিক মানুষ, কাজের মানুষ। আমি বিশ্বাস করি খুব দ্রুত বিচারগুলো এগিয়ে যাবে এবং এটার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করি। হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে, ধর্ষণ ও হত্যা সহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে একথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, একটা দেশে যদি মানুষের জীবনের দাম নেই, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন। অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, তার নিজের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ নতুন পুরাতন নয়, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সোচ্চার ভূমিকা পালন করবে। দেশের জনগণকেও সর্বদা ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সমাজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যে এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এইটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারের প্রধান দুর্বলতা রাজনৈতিক ক্ষেত্রে। গণভোট ইস্যুতে বিরোধী দলকে আস্থায় আনতে না পারার ফলে একতরফা বক্তব্য পাচ্ছে জনগণ, এমনটা মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে, রাজনীতির চাইতে অর্থনীতিকে গুরুত্ব দিতে যাচ্ছে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতি ও রাজনীতিকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্য তৈরি করতে না পারলে বিরোধীরা রাজপথের কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করতে পারে মনে করছেন বিশ্লেষকরা। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। শপথ করিতেছি যে আমি গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে নতুন সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন চলছে। সংসদীয় গণতন্ত্রের যাত্রায় কেবল এই সময়ের প্রাপ্তি, এমন অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। গণতান্ত্রিক উত্তরণের
পথে তাদেরকে হাঁটতেই হতো এবং তারা হাঁটছে। নতুন যুগের পার্লামেন্ট সেরকম মনে হয় নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে এই পার্লামেন্ট একদিনের জন্য এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা তারা আলোচনাই করলেন না। সরকার চেষ্টা করছে একটা কাজের একটা সংস্কৃতি তারা গড়ে তোলার জন্য। সরকার প্রধানের চলাফেরা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একটু লো প্রোফাইলে চলবার চেষ্টা করছেন, ব্যয় সংকোচের যে একটা তৎপরতা, এগুলো বলতে পারেন আগের তুলনায় মানুষ অনেক বেশি ইতিবাচকভাবেই এটাকে দেখছে। এই দুইজনই মনে করছেন রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে নতুন সরকার, যার মূলে জুলাই সনদ ও গণভোটের রায়, যেখানে বিরোধী দলকে সংসদে কিংবা সংসদের বাইরে একতরফা কথা বলবার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরাই। সরকার সামাজিক বা অর্থনৈতিক সূচকগুলোতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে সরকার যেটুকু স্কোর করতে পারছে, রাজনৈতিক ক্ষেত্রে আমি দেখছি সরকার অনেকখানি পিছিয়ে পড়ছে। বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসছে কিনা, এই প্রশ্নগুলো বিরোধী দল কিন্তু বলবার সুযোগ পাচ্ছে এখন। আর এই পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে। বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। এটাই বিএনপির সবচেয়ে বড় ব্ল্যাক স্পট বলে আমি মনে করি। সামনের দিনে সরকারকে রাজনৈতিক সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটও মোকাবেলা করতে হবে কঠিনভাবে, মত বিশ্লেষকদের। ডে টু ডে লাইফের যে পারফরমেন্স, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে মূল্যস্ফীতি, যেটা খাদ্য মূল্যস্ফীতি, এটা খুবই অ্যালার্মিং। ঘাটতি বাজেট পূরণের হয় কি শেষ পর্যন্ত চাপটা পড়ে সাধারণ মানুষের উপরে। আর সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে আমার মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। বিএনপিকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণকে আস্থায় রাখতে হবে বলে মনে করেন রাজনীতি সংশ্লিষ্ট এই দুজন। আস্থার সংকট তো থাকতেই পারে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস 2026 উপলক্ষে রান এগেইনস্ট ড্রাগসের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সকাল 8:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে 5 কিলোমিটার দৌড় শুরু হয়, যা শাহবাগ, কাঁটাবন, ফুলা রোড ঘুরে আবারও শহীদ মিনারে শেষ হয়। ছাত্র শিবিরের নেতারা জানান, সপ্তাহব্যাপী মাদক বিরোধী ক্যাম্পেইন ইয়ুথ এগেইনস্ট ড্রাগসের অংশ হিসেবে এই আয়োজন করেন তারা। দৌড় শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের অপরাধের সিংহভাগ মাদক সংক্রান্ত। মাদক নির্মূলে গোড়ায় হাত দিতে হবে। সিন্ডিকেটের সাথে সরকারের লোকজন জড়িত অভিযোগ করে সাদ্দাম বলেন, প্রত্যন্ত অঞ্চলে যারা মাদকের কারবারি করে তারা কোনো না কোনোভাবে সরকারি দলের সাথে সংশ্লিষ্ট। মাদকের কার্যকর নির্মূল যদি করতে হয় তাহলে সরকারের কাছে আমি সাজেশন দিব, ইসলামী ছাত্র শিবির তার লক্ষ লক্ষ জনসংখ্যাকে, জনগোষ্ঠীকে, জনশক্তিকে কিভাবে মাদক থেকে দূরে রাখে, এই ফর্মুলা ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। আমরা সরকারকে এটার সাথে জড়িত দেখি, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোকে মাদকের কারবারির সাথে আমরা জড়িত দেখতে পাই। দুঃখজনক, আমরা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোকে, বিশেষত সরকারি দলের ছাত্র সংগঠন সহ তাদেরকে নেতৃবৃন্দ পর্যায়ে বিভিন্ন স্তরে আমরা দেখেছি তারা এই মাদকের চেইনটাকে সাপোর্ট দেয়। লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল মা ও 3 মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত অন্তর মজুমদার নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ বলছে অভিযুক্ত মারা যাওয়ার রহস্য উদ্ঘাটনের সময় লাগছে। এদিকে ময়নাতদন্তের জন্য 5 জনের মরদেহ রাখা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয় মা শাহিনুর বেগম, তার মেয়ে সাইমা, ইকরা ও শিফাকে। এ সময় গণপিটুনিতে নিহত হন অভিযুক্ত অন্তর মজুমদারও। সাসপেক্ট একই সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত তদন্তে উদ্ঘাটন করতে পারবো। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিস কবির। আনিস, হত্যাকাণ্ডের কারণ কি জানা গেল? পুলিশ কি বলছে?
দেবাশিস আসলে কিন্তু যে একই পরিবারে যে চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটি নিয়ে কিন্তু আসলে কিন্তু একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত যে পুলিশ এবং যে হত্যা করা হয়েছে যে অভিযুক্ত তাকে কিন্তু গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এই পর্যন্ত 5 জনকে আসলে কিন্তু এখানে নিহত হয়েছে বলে আমরা জানতে পারি। এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত পুলিশ যে যাকে হত্যা করা হয়েছে, কিভাবে হত্যা করা হয়েছে, কেন হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ কোনো কিছুই নিশ্চিত করতে পারে নাই। কারণ পুলিশ তদন্ত করছে যে কী কারণে হত্যা করা হয়েছে। কারণ এখানে তারা স্থানীয়ভাবে তারা এখানে ভাড়া বাসা থাকার কারণে কিন্তু আসলে কিন্তু একটি জটিলতা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছেন যে কী কারণে এবং কী কারণে হত্যা করা হয়েছে এবং কেন হয়েছে সেটি নিয়ে নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করছেন। তবে এই ক্ষেত্রে বর্তমানে তাদের যে 7 জন একই পরিবারের যে 4 জন রয়েছে তাদের পোস্টমর্টম কিন্তু কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে, সম্পূর্ণ শেষ পর্যায়ে রয়েছে। কিছুক্ষণ পরে তাদেরকে কিন্তু 3টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে রায়পুর থানায় কিন্তু হস্তান্তর করা হবে লাশগুলো। সেখান থেকে তাদের পরিবার যারা আছে তাদের কাছে সেই লাশগুলো তাদেরকে হস্তান্তর করা হবে। সেখান থেকে তাদের জানাজা সম্পূর্ণ করে তাদেরকে তাদের যে পরিবারে রয়েছে তাদের গ্রামের বাড়ি হোমনা থানায় সেখানে তাদের দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশ যত এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তাদের যে ঘটনা রয়েছে এই ঘটনা উদ্ঘাটন চেষ্টার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য। সীমান্তে কোনোভাবেই থামছে না বিএসএফের পুশিনের অপচেষ্টা। তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তা সফল হচ্ছে না। ভোরে আবারও মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে 3 জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিন অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, পুশিনের বিষয়ে কি বলছে বিজিবি? সীমান্তে তৎপরতা কেমন দেখছেন? দেবাশিস, পুশিনের ঘটনায় এখন পর্যন্ত আমরা বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাইনি। তবে স্থানীয় এবং বিজিবির যে টহলরত দল রয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে, স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে, স্থানীয় সীমান্তবর্তী মানুষের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন, মেহেরপুরের গাংনী উপজেলা ধলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে 3 জনকে পুশিন করার চেষ্টা করে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং এই ঘটনাকে নিয়ে এবারের মতো 4র্থবারের মতো বিএসএফ পুশিনের ঘটনা ঘটায় মেহেরপুরে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে যে সীমান্ত দেখতে পাচ্ছেন আপনি, এই সীমান্তটি ঠিক সীমান্ত পর্যন্ত অর্থাৎ কাঁটাতার পর্যন্ত এখানে উঁচু ফসল অর্থাৎ পাট এখানে আছে, পাট আছে, কলা আছে, বিভিন্ন ধরনের ফসল আছে। অর্থাৎ সীমান্তে কাঁটাতার যেটি আছে সেটি কিন্তু দেখার মতো কোনো পরিবেশ নেই। ঠিক এই সুযোগটিকে তারা কাজে লাগাচ্ছেন, পুশিনের ঘটনাকে সামনে নিয়ে আসছেন, এরকমই দাবি করছেন স্থানীয়রা। আমরা স্থানীয় তৎপরতা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা বিজিবি তৎপরতা দেখতে পেয়েছি। বিজিবি সার্বক্ষণিক সীমান্তে টহল জোরদার করেছেন, নজরদারির মধ্যে রয়েছে। এছাড়া মাইকিং করে বিএসএফকে সতর্ক করা হচ্ছে যেন কোনো ধরনের তারা পুশিনের ঘটনা না ঘটায়। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, স্থানীয় যেটি জোর দাবি জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে কোনোভাবেই যেন বাংলাদেশে পুশিনের ঘটনা না ঘটে। এবং তারা এটিও বলছেন যে বাংলাদেশে পুশিনের যদি বাংলাদেশি কোনো নাগরিক থেকেই থাকে ভারতে অবৈধভাবে, সেটি তারা তালিকা করে বৈধভাবে তারা পতাকা বৈঠকের মাধ্যম দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করুক। কিন্তু কোনোভাবেই যেন তারা সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিনের যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটি যেন না ঘটায়, সেজন্য তারা জোর দাবি জানাচ্ছেন। আমরা স্থানীয়ভাবে এবং বিজিবির সঙ্গে টহলরত দলের সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছি যে যে সকল পুশিনের ঘটনাগুলো ঘটছে সেখান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন বিএসএফ তারা তাদেরকে ফিরে নিয়ে গেছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিজিবির তৎপরতা লক্ষ্য করা গেছে এবং সীমান্তবর্তী এলাকার মানুষ যারা রয়েছেন তারা সতর্ক অবস্থানে আছেন। এই ছিল এখনকার মতো সীমান্তবর্তী এলাকার অবস্থা। ধন্যবাদ রামিজ যুক্ত হবার জন্য। শেরপুরের শ্রীবর্তী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে 9 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃতদের মধ্যে 4 জন শিশু রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কর্ণঝোড়া বিওপির একটি টহল দল হাড়িয়াকোনা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে। পরে রাত 10টার দিকে তাদের শ্রীবর্তী থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও বিজিবি জানায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালো মিয়ার সঙ্গে 40,000 টাকার বিনিময়ে ভারতে পাঠানোর মৌখিক চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে তারা ঢাকা থেকে শেরপুরের শ্রীবর্তীতে আসেন। পরে তারা আন্তর্জাতিক সীমান্ত পিলারের প্রায় 150 গজ অভ্যন্তরে হাড়িয়াকোনা পাহাড়ি এলাকার
বনে অবস্থান নেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আজ পবিত্র আশুরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান, ইমামবাড়া ও মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। সকাল 10টার পর ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 63টি মিছিল একত্রিত হয়ে হোসেইনি দালান থেকে মূল মিছিল শুরু হয়। মিছিলটি হোসেইনি দালান থেকে বক্সিবাজার, নিউ মার্কেট, জিগাতলা হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হবে। শিয়া সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। এদিকে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেইনি দালান সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সকাল 9টার দিকে আরেকটি তাজিয়া মিছিল বের করা হয়েছে। মিছিলটি বের হয়। মিছিলে শিয়া সম্প্রদায়ের মানুষেরা যোগ দেন। কালো পোশাকে যোগ দেওয়া নারী, পুরুষ ও শিশুদের নানা ধরনের মাতম করতে দেখা যায়। আয়োজকরা জানান, আসাদ গেট, মানিক মে এভিনিউ থেকে ফার্ম গেট হয়ে মিছিলটি নাখালপাড়া গিয়ে শেষ হবে। আয়োজকরা জানান, কারবালার প্রান্তরে শহীদদের স্মরণে শোক পালন করেছেন তারা। মিছিলটি নির্বিঘ্নে শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জোরদার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তার রক্ত দিয়ে ইসলামের যে সঠিক মর্ম সেটা 1400 বছর টিকিয়ে রেখেছে এবং বিশ্বের ইতিহাসে এই শোকাবহ ঘটনা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই চেষ্টা। তার পুরো পরিবারকে কোরবান করে ইমাম হুসাইন আলাইহিস সালাম দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন। কিয়ামত পর্যন্ত এই জজবা থাকবে যে মাওলানা হুসাইন ইসলামের জন্য জান দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করছেন শিয়া মতাবলম্বীরা। সকালে রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়। আঞ্জুমানি কাদেরিয়া নেতাদের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় খালি পায়ে হাজার হাজার ইমাম হুসাইন অনুসারীরা শোক মিছিলে অংশ নেয়। রাস্তার দুপাশ থেকে গোলাপ জল ছিটানোর পাশাপাশি শরবত বিতরণ করা হয়। রাজধানীর বাজারে সবজির যোগানের কমতি নেই, তবুও বেগুন, বরবটি, ফুলকপির দাম ঊর্ধ্বমুখী। দোকানিরা বলছেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার খুচরা পর্যায়ে প্রভাব পড়ছে। তবে ডিমের দাম কিছুটা কমলেও ব্রয়লার মুরগির দর বাড়তি। রাজধানীর সবজির বাজারে এখন মিশ্র প্রতিক্রিয়া। তাল বেগুনের কেজি 100 টাকা, পটল, পেঁপে, ঢেঁড়সের দাম কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। তবে শসা, বরবটি, করলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপির দাম গেল সপ্তাহের তুলনায় বেশি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম কিছুটা কম, আবার কিছুটা বেশি। এবং গত সপ্তাহে দাম ছিল, বেগুনের দাম কম ছিল, করলার দাম কম ছিল, ভেন্ডির দাম কম ছিল। সবজির দামটাও একটু চড়া আছে, আগের তুলনায় একটু বেশি আছে। বাজার দর আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। প্রচণ্ড গরমে কমেছে ডিম খাওয়ার প্রবণতা। প্রতি ডজন সাদা ডিম একটু কমে 110 টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন 120 টাকা। যদি 1000 টাকাও নিয়ে আসি, তারপরেও কোনো বাজারের কোনো সেইভাবে বাজার হয় না। 12 টাকা করে ডিম কিনে খাওয়া এটা অনেক কঠিন ব্যাপার স্যাপার। গরম তো, এই গরমের কারণে অনেক মানুষের ডিম খাইতে চাইতেছে না। আমি যে জায়গাতে আমি ডিম বেচতাম 30-25 হাজার, এই জায়গাতে বেশি 10-15 হাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 টাকা দরে। দেশি মুরগির দাম কমতির দিকে, প্রতি কেজি দাম হাঁকা হচ্ছে 670 থেকে 680 টাকা। সোনালী জাতের দামও কমেছে কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা। কমে না গেলে এটা কমে না যে গেলিগা এটা ফার্মুলারা যদি বেশি বেশি মুরগি উঠাইতো তাহলে বাজার কমে গেল এখন ফার্মুলারা বসাইতে পারে না। যেটা কমে আসলে এটা ওই রকম কমে না। প্রত্যেক মাসে যে বাঁকা বেতন পাই, আরো লাস্ট ফিনিশিং যায়, আরো কিছু ধার দেনা করতে হয়। সঠিকভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পণ্যের সরবরাহ বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। ইলিশ আহরণের মৌসুমে বাজারে সয়লাভ স্টোরেজের মাছে তাজা মাছ যাও বা মেলে, কিন্তু দাম বেশ চড়া। আর বড় ইলিশের তো দেখা মেলাই ভার। বিক্রেতারা বলছেন, নদীতে মাছের বিচরণ কমেছে, তার উপর অনেক ব্যবসায়ী কোল্ড স্টোরেজে মাছ জমা করছে পরে বেশি দামে বিক্রি করতে। এদিকে যোগানের অভাবে বেড়েছে রুই, কাতলেরও দাম। প্রভাব পড়েছে আমদানি শুল্ক বৃদ্ধিরও। আরও জানাচ্ছেন সহকর্মীরা।
ইলিশ শিকারের মৌসুম চলছে, কিন্তু বাজারে কোল্ড স্টোরেজের মাছই বেশি দেখা যাচ্ছে। তাজা মাছ একদমই নেই, আর বড় ইলিশ তো বাতি জ্বালিয়ে খুঁজতে হবে। বিক্রেতারা বলছেন ইলিশের উৎপাদনই কিছুটা কমে গিয়েছে, তার উপর বেশিরভাগ মাছই কোল্ড স্টোরেজে জমা করা হচ্ছে পরে বেশি দামে বিক্রির জন্য। বেশিরভাগই ইলিশ মাছ মানে আগের মাছ, মানে কোল্ড স্টোরেজের মাছ। কাঁচা মাছ একটু কম। কাঁচা মাছ বর্তমান 1 কেজি মাছ গত সপ্তাহে বেচি 2500, এই সপ্তাহে বেচেছি 2700 টাকা। 2000 টাকা মানে আমাদের জন্য কিন্তু বিশাল ব্যাপার। একটু ইলিশ কিনতে যদি 2000 টাকা কেজি লাগে, অন্যান্য কিছু কিভাবে কিনবো বলেন? কিন্তু খেতে তো ইচ্ছা করে। এদিকে ইলিশের সাথে পাল্লা দিয়ে খাল, বিল, নদ নদীর মাছ অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোরও দাম কিছুটা বেড়েছে। বিক্রেতারা বলছেন মাছের সংখ্যা কিছুটা কমেছে, অন্যদিকে আমদানিকৃত মাছের উপর ভ্যাট বসানোর কারণে মাছ বাজার কিছুটা বাড়তি। নদী নালাতে পানি নাই বলে মাছও কম। ইন্ডিয়াতে যে আগে মাছটা আসতো ওটার মধ্যে ব্যাট কম ছিল, সাপ্লাইটা একটু কম হলেই দাম বেড়ে যায়, এটা হইতে পারে। আর সবাই যেহেতু ঢাকা কেন্দ্রিক, ঢাকার দাম একটু বেশি হয়। এবার ঢাকার বাইরের খবর জানতে আমরা যাচ্ছি ইলিশের জেলা চাঁদপুরে সহকর্মী ইব্রাহিম রনির কাছে। ধন্যবাদ হুমায়ুন। চাঁদপুরের বাজারে কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে ইলিশ মাছের দাম প্রতি কেজিতে 400 থেকে 500 টাকা বেড়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যে চাঁদপুরের বাজারে কিন্তু ইলিশ মাছের আমদানি অত্যন্ত কম। এই ইলিশগুলো কিন্তু আসছে হাতিয়া এলাকা থেকে। 1 কেজি সাইজের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকা। 700-800 গ্রামের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা। আজকে বাজারে তেমন কোনো মাছই পাই নাই, খাদ্যের বাইরে, এই জন্য বাজারে ক্রেতা কম। আমরা বিক্রেতারাই বাজারে বসে রয়েছি। বাজারের যে অবস্থা, মানে এখন পর্যন্ত মাছ কিনতে পারিনি। যে সকালে আসছি, মাছের কোনো দেখাই পাচ্ছি না। চলে যাচ্ছি বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীর কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের প্রধান যে মাছ বাজার সেই বাজারটিতে। বিক্রেতারা যেটি বলছে, তারা পাইকারি বাজারে যেভাবে কিনছে তারা নির্দিষ্ট একটি মুনাফা রেখে তারা সেইভাবেই বিক্রি করছেন। অবৈধ তুইটে গেছে, কিন্তু এদিকে আপনার এই ঘেরের মাছগুলো খুব কম। এই এখন তো সিজন না, এখন ঢাল সিজন মাছের। একটা ফিশিং বোট আছে, সেটা আপনার এই ছোট ছোট পোনা ওরা বড় হওয়ার সুযোগ দেয় না আর কি, পোনা সহ উঠে আসে। এই মুহূর্তে মাছের যে বাজার সেটি খানিকটা নাগালের বাইরে। বাজার খুবই চড়া এবং সাধারণ মানুষরা মাছের ধারে যেতে তাদের নাবিশ্বাস উঠছে। মাছ কিনতে তো বেশি দাম দেয়, বর্তমান বাজারে মাছ এই দামে কেনা অসম্ভব হয়ে যায়। এই ছিল বাগেরহাটের মাছ বাজার থেকে আমার কাছে মাছ বাজারের সর্বশেষ তথ্য। শ্রমজীবী মানুষের ব্যাংক অ্যাকাউন্ট চালু রাখার জন্য TIN বাধ্যতামূলক করার প্রস্তাব তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত জাতীয় বাজেটে শ্রমিকের ন্যায্য হিস্যা বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠানে এমন আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, ব্যাংকের মাধ্যমে মজুরি প্রদান নিয়মিত চর্চার বিষয়। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য TIN এর বাধ্যবাধকতা শ্রমজীবী নিম্ন আয়ের মানুষের জন্য নেতিবাচক হবে। নেতৃবৃন্দ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় বাজেট পরিকল্পনা এবং বরাদ্দের দাবি জানান। বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠান চালুর জন্য বাজেটে বরাদ্দ রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ। বলেন, দেশের 85% বেশি শ্রমিক কোনো প্রকার আইনি সুরক্ষা ছাড়াই সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে আছেন। সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে শ্রমিকের অধিকার রক্ষায় 15 দফা তুলে ধরা হয়। এই বাজেট যেহেতু অন্তর্ভুক্তিমূলক, আমরা একে অংশগ্রহণ করতে চাই আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে, এবং বাস্তবায়নের সময় এর সাথে আমরা চাবো এবার লিগে থাকতে যে কোথায় বাস্তবায়ন হচ্ছে, কত টাকা ফেরত যাচ্ছে, কেন যাচ্ছে। আমরা জানি একজন সংসদ সদস্য ওই দিন বলেছে, আপনারা দেখেছেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে ব্যবহৃত না হয়ে যে টাকা ফেরত যায় একটা মন্ত্রণালয় থেকে, সেই টাকা দিয়ে বাংলাদেশের সবার মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা যায়। সময়ের সাথে পাল্লা দিয়ে ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ, মিলছে জীবিতদেরও সন্ধান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 235 জনের মরদেহ, আহত 4300। সবচেয়ে বেশি বিপর্যস্ত উপকূলীয় শহর লা গুয়াইরা, যেখানে ধসে পড়েছে শতাধিক ভবন। ভেনেজুয়েলার এই দুর্যোগ যুদ্ধ সংঘাতে বিভক্ত বিশ্বকে করেছে ঐক্যবদ্ধ। একসময় শত্রু যুক্তরাষ্ট্র তো বটেই, উদ্ধার অভিযানে যোগ দিয়েছে চিলি, মেক্সিকো সহ বহু দেশ।
ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরা এখন যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী। বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 4,80,000 বাসিন্দার এই শহর। ধসে পড়েছে শতাধিক ভবন, ক্ষয়ক্ষতির শিকার 70,000-এর বেশি পরিবার। বহু স্থাপনা ধসে পড়েছে রাজধানী কারাকাসেও। ভূমিকম্পের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। হতভাগ্যদের মধ্যে যারা বেঁচে আছেন, সময় গড়ানোর সাথে সাথে কমছে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা। প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট উপেক্ষা করেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের। খোঁজা হচ্ছে নিহতদের মরদেহ। প্রাণহানির এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। নিখোঁজ প্রিয়জনদের জীবিত পাওয়ার আশায় ভিড় করছেন স্বজনরা। বুঝতে পারছি না কি করব। আমি সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পরিস্থিতি এমন যে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আমি জানি না সে কোথায় চাপা পড়ে আছে। সেনাবাহিনীকে বলবো আপনারা আমাদের সহায়তা করুন। মানুষের আপনাদের প্রয়োজন এখন। ট্রাক্টর, এক্সকাভেটর নিয়ে নির্মাণ শ্রমিকদের নিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায়। যুদ্ধ সংঘাতে যখন বিভক্ত বিশ্ব, তখন ঐক্যের বার্তা দিচ্ছে ভেনেজুয়েলার এই দুর্যোগ। একসময় যাদের সাথে ছিল বৈরী সম্পর্ক, সেই যুক্তরাষ্ট্র এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়। মেক্সিকো, চিলি, এল সালভাদোর সহ আরও কয়েকটি দেশও পাঠিয়েছে উদ্ধারকারী দল। মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে দেশটির পাশে দাঁড়াচ্ছে অনেকে। দুর্যোগ মোকাবেলায় ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি বেশ জোরালো হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। শক্তিশালী জোড়া ভূমিকম্পে করালগ্রস্ত ভেনেজুয়েলা, কিন্তু প্রশ্ন আছে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমতা নিয়ে। বৈদেশিক সহায়তা ছাড়া এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ এক কথায় অসম্ভব কারাকাসের জন্য। নেপথ্যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, দারিদ্র্য ও নগরীর যত অব্যবস্থাপনার মতো কারণ। ফলে শঙ্কা করা হচ্ছে ভূমিকম্পের সরাসরি আঘাতে যত না মানুষ প্রাণ হারিয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যুহার দেখা দিতে পারে উদ্ধারজনিত অক্ষমতার কারণে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, নেই পর্যাপ্ত ধারণ ক্ষমতা। সড়কেই চলছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে আহতদের চিকিৎসা। ঘাটতি রয়েছে প্রয়োজনীয় সরঞ্জামেরও। বুধবার 100 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যাতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এমন দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নেওয়া গেলে নিহতের সংখ্যা ছাড়াতে পারে আরও কয়েক গুণ। কিন্তু কারাকাসের সেই সক্ষমতা নিয়ে রয়েছে সন্দেহ। এক কথায় বলতে গেলে এ ধরনের সংকট মোকাবিলার সক্ষমতা নেই ভেনেজুয়েলার। জনসংখ্যার অর্ধেক দারিদ্র্যসীমার নিচের এই দেশটিতে দুর্দশা নতুন নয়। ভেনেজুয়েলায় অবকাঠামোগত উন্নয়নও তেমন একটা নেই। এর পেছনে মূলত সরকারি কর্মকর্তাদের দুর্নীতি ও নগর অব্যবস্থাপনার মতো একাধিক কারণ রয়েছে। যত্রতত্র গড়ে ওঠা বাসভবন তৈরির ক্ষেত্রে মানা হয়নি কোনো নিয়ম। এদিকে নিষেধাজ্ঞাও কাজ করছে মরার উপর খাড়ার ঘায়ের মতো। শাসক পরিবর্তন হলেও ভেনেজুয়েলা থেকে ওঠেনি বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যার ফলে বিভিন্ন দেশ, সরকার ও সংস্থা মানবিক সহায়তা পাঠাতে হিমশিম খাচ্ছে। উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই দেশটিতে। নিষেধাজ্ঞার কারণে জরুরি খাদ্য, মেডিসিন ও মৌলিক চাহিদার অনেক কিছুই এখনও ভেনেজুয়েলিয়ানদের আয়ত্তের বাইরে। পরিসংখ্যান বলছে গেল 15 বছরে অন্তত 80 লাখ নাগরিক ভেনেজুয়েলা ছেড়েছে। এখন দেশটিতে প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী কিংবা চিকিৎসক নেই। এমন অবস্থায় দক্ষিণ আমেরিকার সমন্বিত প্রচেষ্টাই শুধু ভেনেজুয়েলার মানুষকে বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনিক রহমান, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ফেসবুক পোস্টে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভেনেজুয়েলায় হওয়া জোরালো ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ভেনেজুয়েলাবাসীর পাশে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করেছে বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। সংকট মোকাবেলায় ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস কামনা করেন তিনি। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মারফি রহমান। সাথেই থাকুন।